বিশেষ করে 17 তারিখ রাত্রে যখন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, এই বিপিনুর এবং রাশেদ খানের নেতৃত্বে এখান থেকে আমরা তাদেরকে 20,000 টাকা সরবরাহ করেছিলাম আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের চাঁদার ভিত্তিতে। আমরা যে কোনো নতুন দলকে স্বাগত জানাই। এটার কারণ হচ্ছে রাজনীতিতে স্বাভাবিক প্রক্রিয়া যদি চালু থাকে এভাবে নতুন দল আসবে, পুরাতনরা নতুনদেরকে স্বাগত জানাবে এবং প্রতিদ্বন্দ্বী হিসেবে গ্রহণ করবে। যার রাজনীতি সে তার রাজনীতি যে দূরদর্শিতা আছে, তাদের যে মিশন আছে, সেই মিশন নিয়েই প্রতিযোগিতা করবে। আমরা রাজনীতিতে প্রতিহিংসা চাই না, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা চাই, রাজনীতিতে প্রতিযোগিতা চাই, রাজনীতিতে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান বোধ চাই। শিষ্টাচারের রাজনীতি চালু করেছে বিশেষ করে গণ অধিকার পরিষদ। 2018 সাল থেকে রাজনৈতিক সংগ্রামে আছে। তাদের সেই সংগ্রাম যখন একটা পর্যায়ে পৌঁছেছে তখন তারা প্রবাসী অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ দিয়েই তাদের রাজনৈতিক আগমন ঘটিয়েছিল এবং সর্বশেষ চূড়ান্ত হবে 2021 সালের 26 অক্টোবর গণ অধিকার পরিষদের রাজনৈতিক আবির্ভাব ঘটেছে। আমি ব্যক্তিগতভাবে 2022 সালের ফেব্রুয়ারি থেকে এই দলের সাথে সংযুক্ত আছি। বর্তমানে আমি ঢাকা মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি এবং আমার দায়িত্ব পালনকালীন সময়ে আমি যা দেখছি, বিশেষ করে গণ অধিকার পরিষদ হচ্ছে একজন সুশৃঙ্খল দল এবং শিক্ষিত তরুণরা এই দলের নেতৃত্ব দিচ্ছে। আমি সেই নেতৃত্বের প্রতি আকৃষ্ট হয়ে এখানে এসেছি। বিশেষ করে বিপিনুরুল হক নূর, যাকে দেখে আমার পূর্ণাঙ্গ রাজনৈতিক আসার একটা চূড়ান্ত সিদ্ধান্ত। আমি দীর্ঘদিন আমার রাজনৈতিক পরিবারের সাথে আমার সম্পৃক্ততা ছিল, কিন্তু আমি রাজনৈতিক পরিবারের সন্তান এবং রাজনৈতিক পরিবারে আমি বড় হয়ে উঠছি, কিন্তু আমি কখনোই সক্রিয় রাজনীতি করি নাই। আমি বাংলাদেশের যে 53 বছরের ডাইনেস্টি পলিটিক্স ছিল, সেই পলিটিক্স আমাদেরকে কখনো আকৃষ্ট করতে পারে নাই। যখন দেখলাম যে বিপিনুরের মতো নেতৃত্ব বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসছে এবং চূড়ান্তভাবে তিনি একটা দল ঘোষণা করেছে, তাকে ফলো করতাম 2018 সাল থেকে। যখন সে চূড়ান্তভাবে দল ঘোষণা করছে তখন সিদ্ধান্ত নিয়েছি এই দলের সাথে কাজ করা যায়। সেই সুবাদে আমি 22 সালের ফেব্রুয়ারি থেকে এই দলের সাথে কাজ করছি এবং অদ্যাবধি আমার কার্যক্রম চালু আছে। এই কার্যক্রম চলাকালীন সময়ে নেতৃত্ব আমাকে মনে করেছে ঢাকা মহানগরের দায়িত্ব আমার হাতে দিলে আমি সুনিপুণভাবে সেই দায়িত্ব পালন করে দলকে এগিয়ে নিতে পারবো। আমি কতটুকু করতে পারছি জানি না, আমি আমার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি চাই আরও যারা নতুন নেতৃত্ব বর্তমানে দল গঠন করছে তারাও সমাজের যে চাহিদা, সেই চাহিদা আলোকেই তারা রাজনীতি করবে। তাদের ব্যক্তিগত স্বার্থের পূজারী না হয়ে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন না করে জাতির যে এজেন্ডার ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং মানবিকতা গড়ে ওঠার জন্য, এই বাংলাদেশ গড়ে তোলার জন্য এই মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন দিয়েছিল এবং আহত মুক্তিযোদ্ধারা তাদের স্বপ্ন নিয়ে বেঁচে আছে। ঠিক তেমনি এই 53 বছরের সেই ডাইনাস্টিক পলিটিক্সের কারণে যে আজকে দেশের এই অবস্থা, এই 24 সালের এই গণঅভ্যুত্থান, এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল বিপিনুর। এই বিপিনুরের এই অফিস থেকেই যেদিন আমরা খুব ছোটো দল, আমাদের কোনো অর্থনৈতিক ফান্ড নাই, আমরা মাঠ থেকে উঠে আসা মায়ের খাওয়া ছাত্র নেতাদের নেতৃত্বে রাজনীতি করি। এখানে কোনো শিল্পপতির আবির্ভাব নাই, এখানে কোনো ব্যবসায়িক সমাজের প্রতিনিধি নাই। আমরা সম্পূর্ণ ছাত্র নির্ভর রাজনৈতিক দল থেকেই আস্তে আস্তে সমাজের সর্বস্তরের রাজনৈতিক ব্যক্তিত্বরা এই দল করতেছে, আমরা সেই অংশ হিসেবে কাজ করতেছি। যার সুবাদে এই ছোট অবস্থান থেকেও এই যে ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিল, সেই 17 তারিখ রাত্রে যেদিন আবু সাঈদ মারা গিয়েছিল, 17 তারিখ আমরা এখানে মানববন্ধন করেছিলাম এবং 17 তারিখ রাত্রে, বিশেষ করে 17 তারিখ রাত্রে যখন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, এই বিপিনুর এবং রাশেদ খানের নেতৃত্বে এখান থেকে আমরা তাদেরকে 20,000 টাকা সরবরাহ করেছিলাম আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের চাঁদার ভিত্তিতে। সেই চাঁদার অংশ হিসেবে আমি নিজেও 4,000 টাকা অংশগ্রহণ করেছিলাম। ওই 4,000 টাকা এবং আরও 16,000 টাকা মিলে 20,000 টাকা দিয়েই তাদেরকে আমরা খাবারের ব্যবস্থা করেছিলাম সেই 17 তারিখ রাত্রে। এই যারা রাত্রি আসতেছে তাদেরকে পাঠিয়েছিলাম সেই আসিম নাহিদদের কাছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সবুজ চত্বরে এই টাকাটা 17 তারিখ রাত্রে পাঠিয়ে
পাঠিয়েছিলাম। এই টাকার উপর খেয়ে পরে আজকে তারা রাজনীতি করতেছে। আমরাও চাই তারা রাজনীতিতে আসুক, তারা রাজনীতিতে প্রতিষ্ঠিত হোক। নতুন প্রজন্ম রাজনীতিতে আসলে বাংলাদেশের পরিবর্তন করবে এবং সেই পরিবর্তন দিয়েই বাংলাদেশের যে মানুষের যে চাহিদা, যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আপনি যদি, আমি একটি কথা বলে শেষ করব, সেই কথাটি হচ্ছে আপনি যদি এমবিবিএস ডাক্তার হন, মনে হয় এমবিবিএস ডাক্তার যেদিন পাস করছেন সেদিন আপনি অপারেশনে যেতে পারবেন না। সেদিন আপনি কেন অপারেশনে যেতে পারবেন না? আপনার কাছে কোনো রুগীও নিরাপদ বোধ করবে না। আপনি অপারেশন থিয়েটারেও কীভাবে অস্ত্রোপচার করতে হয়, কীভাবে চালাইতে হয় আপনি জানবেন না, আপনাকে শিখতে হবে। সেই শিক্ষার গুরু হচ্ছে, ইমাম হচ্ছে বিভিনুল হক নূর। তিনি 18 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই যে সমস্ত দাফে দাফে বারে নেতৃত্ব দিয়ে তাকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা তার নেতৃত্বে আছি। আপনাদেরও সেই নেতা ছিল, আপনাদেরও সেই গুরু ছিল। সেই গুরুকে মানেন, আপনারা শিখেন। আপনারা অপারেশন থিয়েটারের আগে, অপারেশন করার আগে আপনারা নিজের থেকে প্রস্তুত করেন, তারপর আপনার দেশ পরিচালনায় হাত দেন। আপনারা এখন রাজনীতিতে আসছেন, আমরা স্বাগত জানাই। রাজনীতি শিখেন, 5-7 বছর রাজনীতির মাঠেও বিচরণ করেন, তারপর আপনাদের অভিজ্ঞতা পূর্ণাঙ্গ হোক। আপনি এখন অন্তত বিভিনুরকে ইমাম মেনে আপনারা আপনাদের প্ল্যাটফর্মে থাকেন, অসুবিধা নেই। আপনাদের নিজস্ব যে জাতীয় নাগরিক পার্টি করছেন, সেই নাগরিক পার্টির প্ল্যাটফর্মে থাকেন। আমরা আমাদের গণ অধিকার পরিষদের প্ল্যাটফর্মে আসি। আপনারা ইমাম একজন ঠিক করেন। প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক, আমি যে ধর্মে বিশ্বাস করি, আমার ইসলাম ধর্ম, সেই ধর্মের বিধান হচ্ছে আল্লাহ পাক প্রত্যেকটা কওমের জন্য একদম সেই সৃষ্টি থেকে যুগে যুগে প্রত্যেকটা কওমের জন্য একজন নেতৃত্ব নির্বাচন করেছেন এবং সেই কওমের নেতৃত্ব শেষ হয়েছে, আরেকটা নেতৃত্ব দিয়েছে, আরেকটা নবী পয়গম্বর পাঠিয়েছেন। ঠিক তেমনি প্রত্যেকটা জাতির জন্য সময়ে সময়ে একটা নেতৃত্বের আবির্ভাব ঘটায়। সেই নেতৃত্বের আবির্ভাব ঘটেছে 2018 সালে বিভিনুর, এবং অদ্যাবধি তিনি ঘোষণা দিয়ে ঘোষক হিসেবে 24 সালের অভ্যুত্থান বাস্তবায়ন করেছেন এবং বাস্তবায়ন করে আজকে তিনি মাঠে আছেন। আপনারা সেই নেতার নেতৃত্বে, সেই ইমামের নেতৃত্বে রাজনীতি করুন। আমরাও আপনাদের সাথে আছি, আপনাদেরকে সাথে চাই, আপনাদেরকে পাশে চাই। আমরা আপনাদের জন্য শুভকামনা রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।